মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ক্ষমা প্রশ্নে দলীয় সিদ্ধান্ত নেয় জামায়াতের। ডাকসু জয়ী শিবির নেতাদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকে স্বাগত জানায় দল। এটাকে নিয়ে যারা পুঁজি করে ব্যবসা করতে গেছিল সে ব্যবসায় লস। এখন এই ইস্যুতে আমরা কোনো বক্তব্য দেওয়ার কোনো সিদ্ধান্ত আমাদের নেই। পিআর পদ্ধতি হতেই হবে, এটা অগণতান্ত্রিক ও চাপিয়ে দেয়া মনোভাব বললেন ডাক্তার জাহিদ। আন্দোলনের মাধ্যমে চলছে নির্বাচন পেছানোর অপচেষ্টা। যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না, এটা করতে দিব না, তখন কিন্তু কর্তৃত্ববাদিতার আওয়াজ পাওয়া যায়, অর্থাৎ স্বৈরাচার যে ভাষায় কথা বলতো ওটি বোঝা যায়। কুমিল্লার হোমনায় 4টি মাজার ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের মামলা। আসামি অজ্ঞাতনামা 250 জন, এলাকা থমথমে। শেরপুরে 2 উপজেলায় ঢলের পানি নামলেও নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে সমন্বিত আঞ্চলিক উদ্যোগের তাগিদ। নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটোতে আবারও ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। জিম্মি মুক্তির বিনিময়ে বলা হয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। ৭১-এর মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ক্ষমা চাওয়া বা অবস্থান পরিবর্তন প্রশ্নে এখনো কোনো দলীয় সিদ্ধান্ত নেয়নি জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল বলছেন, মুক্তিযুদ্ধকে পুঁজি করে যারা ব্যবসা করেছে তারা লোকসানে পড়েছে। তবে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসু জয়ী শিবির নেতাদের দোয়া মোনাজাতকে স্বাগত জানায় জামায়াত। জুলাই সনদ না মানলে রাষ্ট্রদ্রোহিতা ও প্রার্থিতা বাতিলে ঐক্যমত্য কমিশনে জামায়াতের প্রস্তাব কোনো চূড়ান্ত রূপ নয় বলেও জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার। শামীম রেজার রিপোর্ট। জুলাই সনদ চূড়ান্ত হওয়ার পথে, এর মাঝে জাতীয় ঐকমত্য কমিশনে নতুন প্রস্তাব দেয় জামাতে ইসলামী। এতে বলা হয়, জুলাই সনদ না মানলে নির্বাচনে প্রার্থিতা বাতিল হবে, কেউ সনদ বিরোধী প্রচারণা করলে হবে রাষ্ট্রদ্রোহিতার মামলা। জুলাই সনদ এখনো স্বাক্ষরিত হয়নি, এটাকেই চূড়ান্ত রূপ বলা যায় না। এটা পরিবর্তনশীল। আলাপ আলোচনা করে যদি দেখি যে না এটার মধ্যে প্রবলেম আছে, অন্যান্য দলও দেখবে না আমাদেরটা একটু চেঞ্জ করতে পারি, আমরা চেঞ্জ করতে পারি, এটা পরিবর্তনযোগ্য। এভাবে কাউকে বাধ্য করার প্রস্তাব কতটা গণতান্ত্রিক, এমন প্রশ্নে অবস্থান স্পষ্ট করেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার। বলেন, জুলাই আন্দোলন ও সনদ ফ্যাসিবাদ বিরোধী ইতিহাসের দলিল, এর সুরক্ষা প্রয়োজন। জুলাই চার্টারই তো একটা বিরাট ব্যাপার। একটা কর্তৃত্ববাদী শাসনের অবসান যে আন্দোলনে ঘটেছে, হাজার হাজার ছেলেমেয়েরা যেখানে জীবন দিল, এটা একটা আমাদের দেশের ইতিহাসের অংশ। জুলাই আন্দোলন, জুলাই সনদটা তো ফ্যাসিবাদ বিরোধী একটা ঐতিহাসিক দলিল। তো এটাকে অস্বীকার করার অর্থ হচ্ছে তারা ফ্যাসিবাদের সাথেই থাকতে চান। ডাকসুতে নিরঙ্কুশ জয়ের পর শিবির নেতারা প্রথমবারের মতো শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া মোনাজাত করেছেন। বিষয়টিকে অনেকেই জামাত শিবিরের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের পরিবর্তন হিসেবে দেখছেন। তবে জামাত সেক্রেটারি জেনারেল বলছেন, মুক্তিযুদ্ধে ভূমিকার কারণে ক্ষমা চাওয়া বা অবস্থান পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আমরা এটাকে অপ্রাসঙ্গিক মনে করি। এটাকে নিয়ে যারা পুঁজি করে ব্যবসা করতে গেছিল সে ব্যবসায় লস। এখন এই ইস্যুতে আমরা কোনো বক্তব্য দেওয়ার কোনো সিদ্ধান্ত আমাদের নেই। ডাকসু তো একটা দেশের সেরা বিদ্যাপীঠের নেতৃত্ব তারা দিচ্ছে। দেশের স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছে তাদের জন্য দোয়া করা, এটা তারা দায়িত্ব মনে করেছে, আমরা তো এটা ওয়েলকাম করি, ভালো করেছে তারা। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, এক্ষেত্রে সিদ্ধান্ত হলে দলীয়ভাবে জানানো হবে। যদি কখনো হইলে আমরা তখন বলবো। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, পিআর নিয়ে অনেকেই আন্দোলনের কর্মসূচি শুরু করছে। গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ হবে না। রাজধানীর সেগুনবাগিচায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সম্মেলনে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন।
তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার হিসেবে অনেকে পিআর চাইতেই পারে, কিন্তু সেটা হতেই হবে এমন মনোভাব অগণতান্ত্রিক। চাপিয়ে দেয়া মনোভাব কখনো গণতান্ত্রিক হতে পারে না। ডাক্তার জাহিদ হোসেন আরো বলেন, জনগণ না চাইলেও জনগণের নামে পিআর চেয়ে স্বৈরাচারকে আসার পথ সুগম করা হচ্ছে, নির্বাচন পেছানোর অপচেষ্টা চালানো হচ্ছে। পিআর চাই কখনো শুনেছেন? কখনো শুনেছেন? আপনারা শুনেননি, এবং এ ধরনের বক্তব্য কারো ছিল না। আজকে কেউ কেউ বলেন, বলতে দোষ নাই, কারণ গণতন্ত্রের মধ্যে কথা বলবেন, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি। কিন্তু যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না, এটা করতে দিব না, তখন কিন্তু কর্তৃত্ববাদিতার আওয়াজ পাওয়া যায়। অর্থাৎ স্বৈরাচার যে ভাষায় কথা বলতো ওটি বোঝা যায়। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অঙ্গনে বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার কোনো প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। টিআইবি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত এক কর্মশালায় মন্তব্য করেন তিনি। বলেন, দীর্ঘ প্রক্রিয়ায় দ্বিমুখী দলীয়করণের মাধ্যমে দেশের অবকাঠামো পঙ্গু করে দেয়া হয়েছে। সেটি 1-1.5 বছরে ঢেলে সাজানো সম্ভব নয়। তবে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার বেশ কিছু কমিশন গঠন করেছে, তবে তাদের প্রস্তাবনা ও সুপারিশের কোনো অগ্রগতি হয়নি। রাজনৈতিক দলগুলো গণমাধ্যমে যাই বলুক না কেন, দিন শেষে তারা সুষ্ঠু নির্বাচন না চাইলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনে যে কোনো উপায়ে জিতে আসার মনোভাব থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার ব্যাপারেও জোর দেন তিনি। রাজনৈতিক অঙ্গন এবং আমলাতান্ত্রিক অঙ্গন, এই দুইটা জায়গায় সত্যিকার অর্থে আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের যে মূল চেতনা, তার থেকে বাস্তব শিক্ষা গ্রহণ করা হয়েছে, এরকম দৃষ্টান্ত এখনো কিন্তু বিরল। যে কারণে আমাদেরকে এই অ্যাজাম্পশনটার উপরে ভিত্তি করেই, এবং এটা চট করে ওরা শিক্ষাটা গ্রহণ করবেন এবং গ্রহণ করে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সঠিক ভূমিকা পালন করতে পারবেন, সেই বিষয়টাকে মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। কুমিল্লার হোমনায় 4টি মাজারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। গতরাতে অজ্ঞাত প্রায় 250 জনের নামে মামলা করে পুলিশ। এলাকার পরিস্থিতি থমথমে। এর আগে বুধবার একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তি করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেই আইডি থেকে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেয়া হলেও অভিযুক্তের বিচারের দাবিতে তৌহিদি জনতার ব্যানারে থানা ঘেরাও করা হয়। মামলা দায়ের হলে মহসিন নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে বৃহস্পতিবার মাইকে ঘোষণা দিয়ে অভিযুক্ত মহসিনের দাদা ফকির কফিল উদ্দিন শাহ মাজার সহ 4টি মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, এখন আপনি যেখানে আছেন এলাকার পরিস্থিতি কেমন, আর পুলিশ আসলে কি বলছেন এখন? তাজনীন, আমি এখন রয়েছি আসাদপুর ইউনিয়ন পরিষদের সামনে। আমরা কিছুক্ষণ আগেই এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, বিশেষ করে যে হোমনা থানার ওসি রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে আজকে প্রত্যেকটি জুম্মা মসজিদেই কিন্তু ইমাম খতিবদের মাধ্যমে যাতে এলাকার পরিবেশ শান্ত থাকে সেই বিষয়ে তারা বলিয়ে দিয়েছেন, এবং তারাও কিন্তু এলাকার বিভিন্ন এলাকায় কিন্তু তারা টহল দিচ্ছেন। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে পুলিশ ছিলেন, এখন তারা টহলে আছেন। অর্থাৎ এলাকার পরিবেশ সকাল থেকেই আমরা ঘুরে যেটি দেখেছি এখন পর্যন্ত শান্ত পরিবেশেই রয়েছেন, এবং তারা চেষ্টা করছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি আসলে লক্ষ্য রেখেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছেন। তো সব মিলে এই ঘটনার যে মূল কেন্দ্রবিন্দু আপনি কিছুক্ষণ আগেই বলেছিলেন যে আসলে একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সেই আসামিকে কিন্তু আসলে ঘটনার পরপরই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তো এখানে স্থানীয় মানুষের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি, আসলে গতকাল যে হামলাটি হয়েছে এখানকে স্থানীয় ছাড়া কিন্তু আসলে বহিরাগত লোকজনই বেশি ছিল। বহিরাগতদের অনেকেই আসলে এলাকার মানুষ শনাক্ত করতে পারেননি বলে আমাদেরকে জানিয়েছেন, এবং বলছেন তারা আসলে অতর্কিতভাবেই কিন্তু এই হামলাটি চালিয়েছে। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ খোকন। কুমিল্লায় 8.5 মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 100টি।
হত্যা অর্ধ শতাধিক, বেড়েছে গুপ্ত হত্যা সহ অন্যান্য অপরাধের সংখ্যাও, যার অনেক ঘটনায় এখনও রহস্যের বেড়াজালে বন্দী। এতে নিরাপত্তা নিয়ে শঙ্কায় সবাই। নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক অবস্থানে থাকার তাগিদ সচেতন মহলের। 8 সেপ্টেম্বর 2025 কুমিল্লা নগরীর একটি বাসা থেকে উদ্ধার হয় মা মেয়ের মরদেহ। তদন্তে বেরিয়ে আসে মেয়েকে ধর্ষণের দৃশ্য দেখে ফেলায় মাকেও হত্যা করে ঘাতক। এই ঘটনায় স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। পরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ধরা পড়ে জড়িতরা। চলতি মাসের প্রথম 15 দিনেই 8টি মরদেহ উদ্ধার হয়েছে। মা মেয়ের মামলাটি সহ 5টি ঘটনা হত্যা হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তবে রহস্যের জট খোলেনি বাকি 3 মরদেহের। কারণ কোনো নিরাপত্তা নেই আমাদের। এই তো বাড়িছি হয়তো চিন্তায় ধরে মোবাইলটা লয়ে গেল গা বা মানি ব্যাগটা লয়ে গেল গা। এই যে ধর্ষক 2023 সালে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছিল। 2023 সালের একজন ধর্ষকের মামলাকারী আসামি কিভাবে 2025 সালে এসে আরেকজনকে ধর্ষণ করে? প্রতিটা মুহূর্ত আমাদের জন্য অনিরাপদ হয়ে যাচ্ছে। আমরা চাইবো আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত তাদের কামব্যাক করবে, তারা এস্টাবলিশ হবে। আইন শৃঙ্খলা কমিটির তথ্য বলছে বাস্তবতা এর চেয়েও ভয়ঙ্কর। চলতি বছরের জানুয়ারি থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণের ঘটনা সেঞ্চুরি পূরণ করেছে। খুন হয়েছে অর্ধ শতাধিক, বেড়েছে অন্য অপরাধের পরিমাণও। বিষয়টি ভাবিয়ে তুলেছে সচেতন মহলকেও। এই খুনগুলোর অস্তিত্বকে যদি ধরা না যায় এবং যারা নেপথ্যে এই খুনগুলি করাচ্ছেন, পারিবারিক কারণেই হোক, রাজনৈতিক কারণেই হোক, খুনি অরাজকতাই, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ যদি না করে, তাদেরকে যদি ধরা না হয়, তাহলে পরিস্থিতি আরও ঘোলাট হবে। একের পর এক এমন অপরাধ কাণ্ডে সাধারণ মানুষ যখন উৎকণ্ঠায়, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো সুষ্ঠু কারণেই চিহ্নিত করতে পারছে না জেলা পুলিশ। অধিকাংশ ঘটনায় কিন্তু চমৎকার ডিটেকশন আমাদের এখানে আছে। একটা ডাকাতির ঘটনায় সেখানে ডিটেকশন আছে, আমরা কাজ করছি এবং কুমিল্লা জেলার আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য আমরা কাজ করছি, আপনাদের সহযোগিতা রয়েছে। অপরাধ প্রবণতার কারণগুলো চিহ্নিত করে মানুষের জানমালের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হওয়ার পরামর্শ সচেতন মহলের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করা আসামি মুশফিক উদ্দিন টগরকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব 3। সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করত সে। সংবাদ সম্মেলনে র্যাব জানায় তাকে অস্ত্র ব্যবসায়ী হিসেবে গ্রেফতার করা হয়েছে। 2002 সালের 8 জুন দরপত্র নিয়ে বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকামেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এ সময় ক্লাস শেষে হলে ফিরছিলেন শিক্ষার্থী সাবেকুন নাহার সনি। হঠাৎই গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েটের কেমি প্রকৌশল বিভাগের ওই শিক্ষার্থী। শোকে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। এ ঘটনায় ব্যাপক বিক্ষোভ হয়, দাবি ওঠে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের। হত্যা মামলায় 2002 সালেই গ্রেফতার হয় মুশফিক উদ্দিন টগর। সাজা শেষে 2020 সালে মুক্তি পেয়ে আবারও জড়িয়ে পড়ে অপরাধে। বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর থেকে টগরকে গ্রেফতার করে র্যাব। উনি 20 আগস্ট 2020 সালে কারাবিধি 569 ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন এবং পরবর্তীতে উনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। এবং এই ঘটনার সাথে আসলে ওই বিষয়টা আমরা প্রথমে মূল্যায়ন করিনি, আমরা অস্ত্র উদ্ধারের বিষয়ে গিয়েছিলাম, আর পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সংশ্লিষ্ট ছিলেন। এ সময় তার থেকে একটি রিভলভার ও 156টি গুলি জব্দ করা হয়। র্যাব জানায় এসব অস্ত্রের যোগানদাতা এবং ক্রেতাদের বিষয়ে জানতে তদন্ত চলছে। ইনিশিয়াল আমাদের যে আলামতগুলো আপনারা সামনে দেখতে পাবেন বা মাস্ক দেখতে পাবেন বা অস্ত্রের যে বিভিন্ন কার্টুজগুলো দেখতে পাবেন, এই সার্বিক বিষয়টা আমরা বিবেচনা করে যেটা বুঝতে পারছি তার কাছে আরও অস্ত্র সন্ধান থাকতে পারে এবং এটি বিস্তারিত তদন্তের অবকাশ রয়েছে। মুখোশ পরে তিনি অস্ত্র ব্যবসা করতেন বলে প্রাথমিক ধারণা র্যাবের। তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে। মাদকের একটা মামলা রয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শেরপুরে ঝিনাইগাতি ও নালিতাবাড়ির উজানে প্লাবিত এলাকা থেকে পানি নামলেও তলিয়েছে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা।
ঝিনাইগাতি সদর, মালিঝিকান্দা, নড়কোড়া, হাতিবান্ধা ও নালিতাবাড়ির 20টি গ্রামের নিচু এলাকায় পানি ঢুকেছে, তলিয়েছে ধানসহ বিভিন্ন ফসল। ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। এদিকে ঢলের পানিতে নিখোঁজ এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে সকালে। এর আগে রাতে এক শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পাহাড়ি ঢলে বৃহস্পতিবার বিকেলে শেরপুরের মহারশী ও সোমেশ্বরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দেয়। ভেসে যায় নদী তীরবর্তী 15টি কাঁচা পাকা ঘর। প্লাবিত হয় 15টি গ্রাম। গবাদি পশু নিয়ে অনেকে আশ্রয় নেন উঁচু স্থানে। পানিতে ডুবে যায় আমন ক্ষেত সহ বিভিন্ন ফসলের প্রায় 2000 হেক্টর জমি। ভেসে গেছে শতাধিক মাছের ক্ষেত। ক্ষেত লাগানো হয়েছিল, তাও মনে করেন আপনি বন্যায় সব একবারে তলকে গেছে। আগুন ধান আর ভাই হবে না আমাদের। এখন ভাই কুপোষা মানে মনে করেন আমাদের যে খরচ গেছে এই খরচ আপনি উঠবেই না। সরকার আমাদের দেখে না, আমাদের লোক নাই, আমাদের দেখার মতো কেউ নাই। প্রাকৃতিক দুর্যোগ, বিশেষভাবে বন্যা, খরা, বায়ু দূষণ থেকে বাঁচতে এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগে জরুরি বলে মনে করেন আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইসিমোড। সংস্থাটির মহাপরিচালকের মতে, আস্থা আর বিশ্বাসের সম্পর্ক তৈরির মাধ্যমে নিশ্চিত করতে হবে নদীর পানির হিস্সাও। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আবহাওয়া পরিবর্তনজনিত ক্ষতি কমাতে গড়ে তুলতে হবে কার্যকর পূর্বাভাস ব্যবস্থা। মাহফুজ মিশুর রিপোর্ট। নদীর কোনো দেশ নেই, নেই সীমানাও। নদীর উৎপত্তি উজানে হলেও তা বয়ে চলেছে ভাটির দেশেও। তাই পানির ন্যায্য হিস্সা আন্তর্দেশীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ ইস্যু। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধেও বড় ইস্যু হয়ে উঠেছে সিন্ধুর পানি। আর দীর্ঘদিন চেষ্টা করেও তিস্তার ন্যায্য হিস্সা আদায়ে ভারতের সাথে চুক্তি করতে পারেনি বাংলাদেশ। পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ইসিমোড বলছে, নদী আসলে ঐক্যবদ্ধ করার কথা দেশগুলোকে, যদিও বাস্তবতা ভিন্ন। The first step is to build trust and confidence. নদী নিয়ে দেশগুলোর মধ্যে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক থাকতে হবে। সেজন্য পানি প্রবাহ, পলিসহ সব বিষয়ে বিজ্ঞানভিত্তিক তথ্য থাকা জরুরি। এটাও সত্য, এসব কাজ হুট করে হবে না। পর্যায়ক্রমে তথ্য সংগ্রহ, বিনিময় ও সে অনুযায়ী কাজ করলে সমাধান সম্ভব। Everything has to be taken step by step. বায়ু দূষণ কেবল বাংলাদেশ নয়, হিমালয় বেষ্টিত সব দেশেই বড় সংকট। আকাশের কোনো সীমানা না থাকায় দূষিত বায়ুর প্রবাহ ঠেকানোও সম্ভব নয় কোনো দেশের পক্ষে। আবার বন্যা, প্রতি বছরই বাড়ছে এর প্রকোপ। ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন, মানুষের জীবন জীবিকা। অথচ কার্যকর পূর্বাভাস ব্যবস্থা থাকলে এই ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। একইভাবে খরাও ভোগাচ্ছে বাংলাদেশ সহ পুরো অঞ্চলকে। এসব নিয়ে দেশগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করছে ইসিমোড। Especially in terms of addressing the shortage of water. একদিকে পানির স্বল্পতা, আবার অন্যদিকে ভয়াবহ বন্যা। অথচ এগুলোর আগাম তথ্য পাওয়া সম্ভব। আবার সব দেশই বায়ু দূষণে ভয়াবহভাবে ভুগছে। এসব সংকট নিয়ে বাংলাদেশ সহ দেশগুলোর সাথে কাজ করছি আমরা। We are working through the partners. পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি, বন্যা ও খরা প্রতিরোধেও কাজ করতে যাচ্ছে সংস্থাটি। মহাপরিচালক বলছেন, রাজনৈতিক বিভেদের বাইরে থেকে এসব ইস্যুতে কাজ অব্যাহত রাখতে চায় ইসিমোড। এই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত কী এবং তা মোকাবেলায় কী করা প্রয়োজন, বিজ্ঞানীরা এরই মধ্যে গবেষণা করে তা অনেকটাই নিশ্চিত করতে পেরেছেন। এখন সেটি বাস্তবায়নের জন্য যা সবচেয়ে জরুরি তা হলো বিভিন্ন দেশের সরকারের রাজনৈতিক সদিচ্ছা, আর সেজন্য দরকার পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দ। ইসিমোডের মতো বিজ্ঞান ও গবেষণা ভিত্তিক সংস্থাগুলো বলছে, সেটি না করতে পারলে অদূর ভবিষ্যতে দেশগুলোর যাবতীয় অর্থনৈতিক উন্নয়ন কর্মপরিকল্পনায় ভেস্তে যেতে পারে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কাঠমান্ডু, নেপাল। দুপুরের বাংলাদেশে একটি বিরতি নিচ্ছে, ফিরে এসে থাকছে। অনুদান ও মেধা যাচাই ব্যবস্থা বিতর্কে প্রাইমারি বৃত্তি পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়নে পরিবর্তন আনার দাবি। ম্যাপিং করে যে প্রয়োজন, কার কতটুকু প্রয়োজন, সেই অনুযায়ী আর্থিক বরাদ্দ দেওয়াটা হলো মোর রেশনাল, যৌক্তিক।
রাজধানী বিমানবন্দর এলাকায় সিরাজগঞ্জ আন্তনগর ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে প্রায় 1 ঘণ্টা ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, যাব সরাসরি তার কাছে। ফয়সাল, ঠিক কি কারণে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছিল আর রেল কর্তৃপক্ষ এ বিষয়ে কি বলছে, সব শেষ খবর জানাবেন। তাজনীন, সকাল 10:30টার দিকে, ঠিক সকাল 10:30টার দিকেই ঢাকামুখী সিরাজগঞ্জ আন্তনগর যে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে সেটি টঙ্গী স্টেশন থেকে 10:15 ছেড়ে আসার পর ঠিক ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে ঢোকার ঠিক আগ মুহূর্তে এটি লাইনচ্যুত হয় এবং লাইনচ্যুত হয়ে একটি বগি লাইনচ্যুত হয় এবং সেই বগিটি যখন লাইনচ্যুত হয় তখনই মূলত ঢাকার সাথে ঢাকামুখী যে ট্রেনগুলো ঢাকায় প্রবেশ করার জন্য অপেক্ষমান ছিল সেই ট্রেনগুলোর মূলত চলাচল বাধাগ্রস্ত হয়েছিল। কিন্তু ঢাকা থেকে ছেড়ে যাওয়া দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেন চলাচল মোটামুটি স্বাভাবিক ছিল। শুধুমাত্র যেই লাইনেই মূলত ট্রেনটি লাইনচ্যুত হয়েছে সেটি কিছু প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো যান চলাচল কিছুটা স্থবির ছিল। তবে আমরা স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে এই মুহূর্তে যেটুকু সময় লেগেছে পরবর্তীতে সেটি মূলত সময়ক্ষেপণ হয়েছে। ঢাকা থেকে যে উদ্ধারকারী ট্রেনটি ছিল সেটি আসতে সময় লাগার কারণেই মূলত উদ্ধার কাজে কিছুটা সময় লেগেছে। তো ঢাকা থেকে যেই ট্রেনটি রওনা দিয়েছিল সেটি 12:30টার সময় ঢাকা থেকে রওনা দেয়, যার কারণে পরবর্তী 1 ঘন্টার মধ্যে তারা যে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে সেটি উদ্ধার করতে সক্ষম হয়েছেন। আমরা এখানে আগত বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে এর ফলে কিন্তু টঙ্গী স্টেশন থেকে শুরু করে জয়দেবপুর স্টেশনে সেই জায়গাগুলোতে ঢাকামুখী যে ট্রেনগুলো ছিল সেগুলো কিছুটা বিলম্বিত হয়েছে। তবে এর পাশাপাশি ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোকে তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি, সেগুলো কিন্তু যথারীতি যথাসময়ে ঢাকা ছেড়ে গেছে। তবে এখন যেহেতু স্টেশন মাস্টারের পক্ষ থেকে বলা হয়েছে ঠিক 1:30টার সময় তারা ট্রেনটি উদ্ধার করে ট্রেন চলাচল আগের মতোই স্বাভাবিক করে দিয়েছেন। এখন আর তেমন কোনো ভোগান্তি আগের মতো ট্রেনের যে স্থবিরতা সেটি কিন্তু এখন নেই। এই মুহূর্তে আপনারা দেখছেন যে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধারকারী যে ট্রেনটি ঢাকা থেকে সেটিও কিছুক্ষণের মধ্যে এই স্টেশন ত্যাগ করবে। তাজদিন, এই ছিল এখান থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনের 6ষ্ঠ দিনের মতো প্রচার চলছে। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে আবাসিক হল সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন সেই প্রার্থীরা। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। রাকসুতে 23টি পদে লড়ছেন 247 প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13 ও এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল ও শিবির সমর্থিত সহ 12টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী 25 সেপ্টেম্বর রাকসু ও হল সংসদের ভোট। একাডেমিক ভবনগুলোতে ভোট গ্রহণ হবে। ভোটার প্রায় 29,000। এ বিষয়ে আরো জানাতে চলে যাচ্ছি সরাসরি সহকর্মী তারেক মাহমুদের কাছে। তারেক, ছুটির দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন দেখছেন? পরিবেশ কেমন? তাজনীন, জুম্মার নামাজের পরপরই একদমই জমজমাট প্রচারণা হয়েছে আমি যেমনটি দেখেছি, এবং একটু পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পোষ্য কোটার বিরুদ্ধে তারা বিক্ষোভ মিছিল শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ভবন রয়েছে ঠিক প্রশাসন ভবনের সামনে, এবং প্রচারণা শেষ করেই আসলে এখানেও কয়েকজন প্রার্থী রয়েছে, তারা প্রচারণা শেষ করে কিন্তু আন্দোলন করছেন। তারা যেমনটি বলছেন যে নতুন করে পোষ্য কোটা পূর্ণবহলের সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রশাসন, এবং 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি যে উপকমিটি তারা তারাই প্রতিবাদ, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ 10টি শর্ত মেনে এই সুবিধা পাবেন, এই বিষয়টি কিন্তু জানানো হয়েছে। এবং এই গতকালকে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে থেকে কিন্তু এই বিষয়টি নিশ্চিত করা হয়েছিল, এবং পোষ্য কোটা পূর্ণবহলের বিরুদ্ধে সেটিকে প্রত্যাখ্যান করে কিন্তু গতকালকে রাত 12:30 পর্যন্ত কিন্তু বিক্ষোভ মিছিল করেছিল শিক্ষার্থীরা। এবং আজকেও এই জুমার নামাজের পরপরই প্রচারণা শেষে আমি যতটুকু দেখেছি যে পোষ্য কোটা পূর্ণবহলের সিদ্ধান্ত সেই বিষয়টিকে তারা প্রত্যাখ্যান করে কিন্তু শিক্ষার্থীরা, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর কয়েকজন ক্যান্ডিডেটও রয়েছে এখানে,
তারা বিক্ষোভ মিছিল বের করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেই কেন্দ্রীয় মসজিদ থেকে প্যারিস রোড ঘুরে তারা বিভিন্ন স্লোগানে তাদের যে আন্দোলন সেটি কিন্তু এখনও চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যারা আন্দোলনকারী রয়েছে তাদের কাছে একটু জানতে চাইবো আপনাদের আন্দোলন সম্পর্কে বলবেন এবং আজকে কি কর্মসূচি রয়েছে। আজকে দেখেন আমরা কিন্তু পোষ্যকোটা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বাতিল করে দিয়েছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এক্সিকিউটিভ অথরিটি সেটার মাধ্যমে গতকালকে দেখেছি যে তারা আবার সেটাকে পুনর্বহালের আদেশ দেয়। সেই পুনর্বহালের আদেশ বাতিল করার জন্য আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি দিয়েছি। যদি আজকের মধ্যে তারা এইটা পুনর্বহালের আদেশ বাতিল না করে তাহলে পরবর্তী কর্মসূচি আমাদের কঠোর থেকে কঠোরতর হবে এবং সেইটা যারা সিদ্ধান্তের সাথে জড়িত পুনর্বহালের সিদ্ধান্তের সাথে যারা জড়িত তাদের পদত্যাগের দাবিও আমরা চাইতে পারি। সুতরাং আমরা বিশ্বাস করবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন অথর্ব নয় এবং তারা আজকের মধ্যে যে পুনর্বহালের আদেশ দিয়েছে সেটি তারা বাতিল করবে এবং এটার জন্য আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি। ধন্যবাদ আপনাকে। তাজদিন শুনছিলেন এই একটু আগে কিন্তু বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে। বিক্ষোভ মিছিলটি এখন পর্যন্ত চলমান। শিক্ষার্থীরা শুরু করেছেন বিভিন্ন হল থেকে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে শিক্ষার্থীরা আসতেও শুরু করেছেন। তারা বলছেন যে এই যে পোষ্যকোটা নতুন করে ফিরিয়ে আনাই তাদের এই বিক্ষোভ এবং এতে যে তারা প্রশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবেন। এবং আমি যতটুকু দেখছি যে সকাল থেকে প্রচারণা সেটিও কিন্তু চলমান রয়েছে। জুমার নামাজের পরে প্রচারণা সেটিও চলমান ছিল এবং খুবই উৎসবমুখর পরিবেশে প্রচারণা সেটি বলা যায় যে শুরু হয়েছে জুমার নামাজের পরে। বিকেলেও জমজমাট থাকবে এবং সন্ধ্যা রাত পর্যন্ত কিন্তু প্রচারণা চলবে। আজকে যেহেতু শুক্রবার সেই সাথে এই পোষ্যকোটার বিরুদ্ধে কিন্তু শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন আন্দোলন করছেন। তাজনিন যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তারেক। অনুষ্ঠিত হলো ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। সকাল ১০টা থেকে রাজধানী সহ দেশের ৮ বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা। ২০০ নম্বরের পরীক্ষার জন্য নির্ধারিত ছিল ২ ঘন্টা সময়, যা শেষ হয় বেলা ১২টায়। সরকারি কর্ম কমিশন জানিয়েছে এবারের বিসিএস-এ ৩,৭৪,৭৪৭ জন চাকরি প্রার্থী আবেদন করেছেন। এবার ক্যাডার পদে ৩,৪৮৭ এবং নন ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। সকাল ৯:৩০টার আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় নির্ধারিত ছিল। তবে নির্ধারিত সময়ের কিছু পরও যারা কেন্দ্রে যান তাদেরও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক নেয়ার সুযোগ রাখা হয়েছিল, তাই কিছুটা সময়ও বেশি পেয়েছেন তারা। লিডের কারণে আমি ঢুকছি, কিন্তু আমাকে অনেকক্ষণ বসায় রাখছে অযথাই। ভাবছি আমাকে পরীক্ষা দিতে দিবে, বসায় রাখার উদ্দেশ্য, কিন্তু আমাকে কোনো পরীক্ষা দিতে দেয় না আর কি। পরিবেশটা খুবই সুন্দর এবং কোনো জ্ঞানজাম হয় নাই, রাস্তাঘাটেও সুন্দরভাবে আসছি। প্রশ্ন হার্ডই হয়েছে, অন্যান্যবার তো রিপিট কোশ্চেন আসে, এবার বেশি আসে নাই। বিসিএস আসলে যে আপনার পড়াশোনা না করলে যে বিসিএস পাস করা যায় না, এটা আজকের কোশ্চেনে আসলে বোঝা যাচ্ছে আর কি। মনে হয়েছে যে গতানুগতিক থেকে ভিন্ন ধরনের প্রশ্ন কঠিন ছিল বলা যায় আর কি। এদিকে রাজধানীর বাইরে আরও 7টি বিভাগে একযোগে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। সকাল ১০টা থেকে দেশের ২৫৬টি হলে পরীক্ষা শুরু হয়, শেষ হয় বেলা ১২টায়। এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের পরীক্ষা হয় ২ ঘন্টা। প্রশ্ন ও কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন পরীক্ষার্থীরা। এর আগে সকাল থেকেই কেন্দ্রের সামনে ভিড় করে পরীক্ষার্থীরা। গেট খোলার পর প্রত্যেক পরীক্ষার্থীকে তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানো হয়। কর্ম কমিশনের বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের ৯:৩০টার মধ্যে হলে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়। পরীক্ষার আসন ব্যবস্থা, সময়সূচি ও পরীক্ষা পরিচালনার বিষয়েও নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে। ৪৭তম বিসিএস-এ অংশ নিতে ৩,৭৪,৭৪৭ জন আবেদন করেছেন। প্রাথমিকে আবারও বৃত্তি পরীক্ষা চালু নিয়ে বিতর্ক চলছে। শিশুরা বাড়তি চাপে পড়বে কিনা সেটি নিয়েও চর্চা তুঙ্গে। প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি বন্ধ থাকায় কেউ বৃত্তি পরীক্ষাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়নে পরিবর্তন আনা দরকার। শিক্ষাবিদদের অভিমত, উদ্দেশ্য যদি হয় আর্থিক অনুদান, তাহলে বিদ্যালয়ের ধারাবাহিক মূল্যায়নকেও বিবেচনা করা উচিত। পাশাপাশি দরিদ্র এলাকার শিক্ষার্থীদের প্রতি দিতে হবে বাড়তি নজর। লুৎফুর রহমানের ছবিতে আলামিন হক আহনের প্রতিবেদন। শাহাদাত, এবছর প্রাথমিকে বৃত্তি চালু হলে পরীক্ষায় বসবে ৫ম শ্রেণীর এই মেধাবী শিক্ষার্থী। লক্ষ্যভেদের সেই প্রত্যাশা তার চোখে মুখে স্পষ্ট। ইউনিফর্ম আর স্কুলের জুতা কেনা হয় না বহুদিন, কারণ দারিদ্র্য আর শিক্ষাঙ্গনে যথেষ্ট আর্থিক অনুদান না পাওয়া।
তাই বৃত্তি পরীক্ষা হবে শুনে উচ্ছ্বাসটা সবার। এবার যদি মেধা পায় যথার্থ মূল্যায়ন। বৃত্তি টাকা দিয়ে আমার শার্ট প্যান্ট আর জুতা কিনতে চাই, আমার জুতা নাই। স্কুল ড্রেস প্যান্ট জুতা কিনবো, ছোট ভাইয়ের জন্য একটা খেলনা কিনে দেবো। নিজেকে যাচাই করার জন্য আমি বৃত্তি পরীক্ষাটা আসলে দিতে চাই। বৃত্তি পাবেই এমন আত্মবিশ্বাসে কেউ কেউ বাবার ঋণ পরিশোধের দায়িত্বটাও নিতে চায় কোমল কাঁধে। আমাদের কয়েকটি ঋণ আছে। এসব শিক্ষার্থীরা জানেও না চলমান নীতিমালা অনুযায়ী ট্যালেন্ট পুলে বৃত্তির পরিমাণ মাসিক মাত্র ৩০০ টাকা, আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা পাবেন ২২৫। ম্যাপিং করে যে প্রয়োজন, কার কতটুকু প্রয়োজন, সেই অনুযায়ী আর্থিক বরাদ্দ দেওয়াটা হলো মোর রেশনাল, যৌক্তিক। আপনি একটা আলাদা করে দেশব্যাপী একটা পরীক্ষা নিয়ে তাকে বৃত্তি দিয়ে আপনি বাচ্চাদের মধ্যে এক ধরনের কম্পিটিশন, অসুস্থ প্রতিযোগিতা দেখালেন আপনি যে সে ভালো, সে বৃত্তি পেয়েছে। অনেকের ধারণা আর্থিক অনুদান কম থাকার পরও বৃত্তি পরীক্ষা চালুর ব্যাপারে মন্ত্রণালয়ের কর্মকর্তা, স্কুল শিক্ষক আর কোচিং সেন্টার বেশ আগ্রহী। বৃত্তি হলে যে কোচিং সেন্টার বাড়বে সেটা তো আসলে বিষয় না। তারপরেও যদি হয় সরকার সেই ক্ষেত্রে একটা উদ্যোগ নেবে, আইন করবে কোচিং সেন্টার যেন ওই ধরনের প্রচারণা কিংবা এই ধরনের বাণিজ্য না করতে পারে। বাচ্চারা মেধারও স্বীকৃতি পাক, আমার সেই সাথে একটু প্রণোদনা এটা আসলে ওরা চায়। আমাদের শিক্ষকদের যে বেতন দেওয়া হয় সেটার জন্যই কি শিক্ষকরা কোচিং বাণিজ্যের দিকে ঝুঁকে যাচ্ছে না? বৃত্তি পরীক্ষা আছে, এটা যখনই মনে হয় তখনই পড়ার প্রতি তাদের আগ্রহটা আরও বেড়ে যায়। কয়েক দফায় শিক্ষা ব্যবস্থা পরিবর্তিত হওয়ায় বৃত্তি পরীক্ষার বিপক্ষে কেউ কেউ, তবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকায় নিম্ন আয়ের অভিভাবকরা আগ্রহী। বৃত্তি পরীক্ষা হলে আমাদের জন্য ভালো, ছেলেগুলোর জন্য ভালো, আমাদের জন্য ভালো। এটা সরকাররা জানি সাহায্য করতে পারে। শিক্ষা গবেষকরা মনে করেন পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি হতে হবে এমন যেন কোচিংমুখী না হয় শিক্ষার্থীরা। বৃত্তি পরীক্ষাটা আমার কাছে মনে হয় যে এটা মানে থাকলে শিক্ষার্থীর মধ্যে আলাদা একটা স্পিরিট তৈরি হয়। এখন আমরা অ্যানালাইসিস করতে পারি কেন এই বৃত্তি পরীক্ষাটা এক্সট্রা চাপ হচ্ছে। হ্যাঁ, কোনো কোনো সময় দেখা যায় শিক্ষার্থীদেরকে টিচার সারাদিন বসায় রাখে, তাদেরকে এক্সট্রা চাপ দেয়। সেই জায়গাগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার অভিমত সংকট থাকবেই, সেগুলো মোকাবেলা করেই বৃত্তি পরীক্ষা নিতে তারা প্রস্তুত। বাড়ানো হবে অনুদানের পরিমাণও। এটা আমাদের ফিল্ড লেভেল একটা হিউজ ডিমান্ড। আমাদের দেশীয় যে প্রেক্ষাপট সামগ্রিকভাবে এই মুহূর্তে আমাদের মনে হয়েছে যে এই বিষয়টা আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবার মধ্যে এক ধরনের প্রণোদনা তৈরি করবে। কিন্তু যদি আইডিয়াল বলেন, আইডিয়াল অবস্থায় আমরা স্কুলগুলিকে নিয়ে যাই, তখন এই ধরনের আলাদা বৃত্তির প্রয়োজন হবে না। 21 ডিসেম্বর শুরু হতে যাওয়া বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন বা কেজি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নেই। একে বৈষম্যমূলক বলছেন কেউ কেউ, তবে নীতি নির্ধারকরা বলছেন ভিন্ন কথা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে বাচ্চারা পড়াশোনা করে অধিকাংশই প্রান্তিক পর্যায়ের বাচ্চারা পড়াশোনা করে, কিন্তু কিন্ডারগার্টেন স্কুলে আর্থিকভাবে সচ্ছল পরিবারের সন্তানরা পড়াশোনা করে। এবং কিন্ডারগার্টেন স্কুলগুলোতে ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত তারা কিন্তু বৃত্তি পরীক্ষা অব্যাহত রেখেছে। সেখানে আমাদের এই প্রান্তিক পর্যায়ের বাচ্চাদের আর্থিক প্রণোদনা দিয়ে তাদেরকে লেখাপড়ার প্রতি আরও বেশি উৎসাহিত করার জন্যই এই বৃত্তি পরীক্ষা চালু করা হয়েছে। 2009 সালে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা নেওয়া বন্ধ করে মন্ত্রণালয়, পরিবর্তে চালু করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিইসি। এই পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হতো। চাপ কমাতে পরে বন্ধ হয় সেই পরীক্ষাও। পরীক্ষা দিতে গেলে কি ভয় লাগে, কিন্তু রেজাল্ট আসার পরে খুবই খুশি লাগে। ট্যালেন্ট পুলে বৃত্তি দেওয়া হয় থানা কিংবা উপজেলা ওয়ার্ডে সর্বোচ্চ নম্বরধারীকে। এছাড়াও ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড ভিত্তিক সাধারণ বৃত্তি দেওয়া হয়। তবে প্রতিটি স্কুল থেকে শতকরা 40% শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি হযবরল অবস্থা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে। দিন দিন কমছে শিক্ষার্থীদের হার। তাদেরকে বিদ্যালয়মুখী করতে সরকারি কোনো উদ্যোগ চোখে পড়ে না। প্রাথমিক বৃত্তি পরীক্ষা তেমন একটি উদ্যোগ হতে পারে, দিতে পারে পালে হাওয়া। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। দুপুরের বাংলাদেশে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকবে। বাংলাদেশে এশিয়া কাপ জেতা সময়ের ব্যাপার বললেন লঙ্কান ধারাভাষ্যকার রোশান আভেসিংহে। সময় আর সমর্থন দিলে তাসকিনরাই গড়বে ইতিহাস। আবারও স্বাগত, দেখছেন দুপুরের বাংলাদেশ।
সালমান এফ রহমান সহ ২৭ ইন্টারন্যাশনাল গেটওয়ে IGW অপারেটরের বিরুদ্ধে মামলা করছে নিয়ন্ত্রক সংস্থা BTRC। বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটির সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম এই মামলা দায়ের করেন। যমুনা টেলিভিশনকে তিনি জানান ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৭৩, ৭৪ ও ৭৬ ধারা সহ পেনাল কোডের ৪২০ এবং ৪০৬ ধারায় রাজধানীর গুলশান থানায় এই মামলা দায়ের করা হয়েছে। এতে বলা হয়, প্রতিষ্ঠানগুলো IGW অপারেটস ফোরাম গঠনের পর লাইসেন্স এবং চুক্তিতে বর্ণিত শর্ত ও বিশ্বাস ভঙ্গ করা সহ প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতে জড়িত। নতুন টেলিকম পলিসির নানা অসঙ্গতি তুলে ধরে সমালোচনা করে আসছেন IGW অপারেটররা। বিজিবিতে নিয়োগ পেয়েছেন ফেলানীর ভাই আরফান হোসেন। যেই সীমান্তে বোনকে হারিয়েছিলেন, এখন সেই সীমান্ত পাহারায় উৎসর্গ করতে চান নিজেকে। সন্তানের সাফল্যে গর্বিত বাবা মা এবং পাড়া প্রতিবেশীরা। কাঁটাতারে ঝুলছে কিশোরী ফেলানীর মরদেহ। পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল সেই আলোচিত ছবি। 14 বছরও মেলেনি ফেলানী হত্যার বিচার। যে সীমান্তে তার বাবা মা কন্যাকে হারিয়েছিলেন, সেই সীমান্তই পাহারার দায়িত্ব পেয়েছে আরেক সন্তান। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত হয়েছে ফেলানীর ছোট ভাই আরফান ইসলাম। পরিবার জানায়, ছেলের কঠোর পরিশ্রমের কারণেই এসেছে সাফল্য। দীর্ঘ 14 বছর ধরে আপনজনের মতো পাশে থাকায় বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। কেউ দাঁড়ায় নাই, কিন্তু বিজিবি আমাদের পাশে দাঁড়াচ্ছে। বিজিবি আজকে থেকে না, আমার যখন আমার মেয়ে মারা যায় তখন থেকে আমার বিজিবি পাশে, আমার পাশে সবসময় আছে। আমার পাশে যেন আমাদের মানে যে গরিব মানুষ, আমাদের খাওয়া ছিল না, ছিল না, খুব অভাবে ছিলাম, কিন্তু বিজিবি আমাদের অনেক সহযোগিতা করছে। পড়াশোনা করছে, রাত দিন পরিশ্রম করছে করে ওনারা। আমাদেরও আশা ছিল বা আরফান হোসেনেরও আশা ছিল যে বিজিবির মধ্যে ও যোগ্যতা হিসাবে চাকরি নিবে। বিপদে আপদে বিজিবিকে পাশে পাওয়ায় তখন থেকেই বাহিনীর প্রতি আলাদা আকর্ষণ ছিল আরফানের। নিজ যোগ্যতায় উত্তীর্ণ হয়েছেন পরীক্ষার প্রতিটি ধাপ। আরফানের বিজিবিতে যোগদানের খবরে খুশি পাড়া প্রতিবেশীরাও। আমার বোন ফেলানী যখন মারা যায় তখন আমার বাবা পুরোপুরি ভেঙে পড়ছিল, তখন কেউ সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু বিজিবি সদস্য আমাদের পাশে তখন ওই অবস্থায় ছিল। এখন ওই অবস্থায় থাকার পরে আমরা একটু ভরসা পাই। সেই ক্ষেত্রে আমার বাবা আমাদেরকে পড়ালেখা করাইছে, শিক্ষিত বানাইছে। আগে আমাদের সংসার অনেক কষ্ট করে চলতো, আমার বড় ভাই চাকরি পেয়েছে। এখন আমাদের সংসারের যদি হালটা ধরে তাহলে আমাদের পড়াশোনার খরচটা অনেক ভালো চলবে। চাকরি পেয়েছে, এলাকাবাসীরা সবাই খুশি, আরও জানি মা বাপ নিয়ে সুখে জানি চলতে পারে। সীমান্তে বড় বোনকে হারানোর পর আরফানের দৃঢ় মনোবলে সীমান্ত পাহারায় যুক্ত হবার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন বিজিবি কর্মকর্তারা। আমরা গর্বিত যে ফেলানীর ভাই মোহাম্মদ আরফান হোসেন নিজস্ব যোগ্যতায় বিজিবির 104তম ব্যাচে সিপাহী পদে যোগ দিয়ে তার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় একটি পেশাদার, মানবিক ও দায়িত্বশীল বাহিনী হিসাবে সীমান্তে শান্তি, নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রাম জেলার অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারায় ফেলানী খাতুন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নওগাঁর পত্নীতলার সীমান্ত দিয়ে 5 শিশু ও 4 নারী সহ পোশিন করা 16 জনকে আটক করেছে বিজিবি। ভোরে শীতলমাঠ সীমান্তের পাশ থেকে তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়। বিজিবি জানায়, বাংলাদেশ অংশে প্রবেশের পর ঘুরকি গ্রামের পাকা রাস্তা সংলগ্ন একটি চায়ের দোকানের পাশে অবস্থান নেয় ওই 16 জন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে 5 শিশু, 4 নারী এবং 7 জন পুরুষকে আটক করা হয়। বিজিবির দাবি, আটককৃতরা সবাই বাংলাদেশের নাগরিক। তাদের আদি নিবাস পাবনা জেলায়। আগামীকাল শ্রীলঙ্কার সাথে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের সুপার 4-এর লড়াই। এর আগে আজ বাংলাদেশ সময় রাত 8টায় দুবাইয়ে অনুশীলন করবে টাইগাররা। এরপর 24 ও 25 সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে লাল সবুজের দল। সুপার 4-এ বাংলাদেশের সব ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এশিয়া কাপ 2025-এ বাংলাদেশের এবারের মিশনটা আরও এক ধাপ উপরে, সুপার 4-এ। সূচিটা এরই মধ্যে হয়ে গেছে, অনুশীলনেরও সূচি করে ফেলেছে বাংলাদেশ। কি থাকছে
শনিবার বাংলাদেশ সময় ঠিক রাত 8:30 অর্থাৎ যথারীতি শুরু হবে লঙ্কান ম্যাচ দিয়ে বাংলাদেশের লড়াইটা। তার আগে শুক্রবার এখানকার স্থানীয় সময় 6টা থেকে 9টা বাংলাদেশ প্র্যাকটিস সেশন রেখেছে দুবাইয়ে, অর্থাৎ বাংলাদেশ সময় রাত 8টা থেকে 11টা। তার আধ ঘন্টা আগে অফিসিয়াল প্রেস কনফারেন্সে একজন কথা বলবেন বাংলাদেশের, যেটা বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। বাংলাদেশ 3 দিনের একটা বিরতি পাবে লঙ্কান ম্যাচের পর। 24 এবং 25 সেপ্টেম্বর ভারত পাকিস্তানের বিপক্ষে আরো দুটো গুরুত্বপূর্ণ ম্যাচে সুপার 4-এ লড়তে হবে বাংলাদেশকে। বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ সেটা হচ্ছে দুবাই সুপার 4-এর প্রত্যেকটা ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ। অন্য দলকে কিন্তু সুপার 4-এর আবুধাবিতে ম্যাচ খেলতেও আসতে হবে, তবে সেই জায়গায় বাংলাদেশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বাড়তি অনুশীলনের পর, এবং লঙ্কানরা যেভাবে ভাগ্যের সহায়তায় বাংলাদেশকে তুলে দিয়েছে সুপার 4-এ, সেই সুযোগটাও নেয়ার চেষ্টা করতে পারবে। এখন আর হারানোর কিছু নেই, ওই ট্রফির দিকে চোখ রেখে আরো এক ধাপ উপরে উঠতে চাইবে বাংলাদেশ দল। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ ভালো দল, এশিয়া কাপের মতো টুর্নামেন্ট জেতা তাদের জন্য সময়ের ব্যাপার, বলছেন লঙ্কান ধারাভাষ্যকার রোশান আভেসিংহে। সাকিব, তামিম, মুশফিকদের অভাব পূরণের সময় লাগবে, তবে সময় আর সমর্থন দিলে তাসকিন, রিশাদরা একদিন ইতিহাস করবে। আবুধাবিতে একান্তে লঙ্কান ধারাভাষ্যকারের কথা শোনাচ্ছেন সহকর্মী রঞ্জন শান্ত। শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে খুবই উত্তেজনাকর ম্যাচ, শ্রীলঙ্কা জিতে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে সুপার 4-এ। ঠিক সেই মুহূর্তে আমরা পেয়েছি রোশান আভেসিংহেকে, যিনি ধারাভাষ্য করছেন কমেন্ট্রি বক্সে। তিনি শ্রীলঙ্কার জন্য গলা ফাটিয়েছেন, সুতরাং আমরা ঠিক এমন একটা মুহূর্তে তাকে পেয়েছি, অবশ্যই তার মূল্যবান কথা জানতে চাই। স্যার, ফার্স্ট অফ অল, ইউ very closely watching this tournament. How do you evaluate Bangladesh as a young team? Well, I think they are a very good side. আমার মনে হয় বাংলাদেশ খুব ভালো দল। তারা শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে এসেছে, এটা সহজ না। ওরা সিনিয়রদের হারিয়ে নতুন করে তৈরি হচ্ছে, নতুনরা খুবই ভালো, পেসাররা দারুণ, রিশাদ, হৃদয়, ওরাও খুব ট্যালেন্টেড। প্রথমবার বড় কোনো টুর্নামেন্টে সাকিব, মুশফিকদের ছাড়া খেলছে বাংলাদেশ। রোশন বলছেন, সাকিবের মতো অভিজ্ঞদের অভাব পূরণ সহজ নয়। অভিজ্ঞতা সোনার মতো। সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক, তামিমদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের অভাব রাতারাতি পূরণ সম্ভব না। তাদের শূন্যস্থান পূরণে বাংলাদেশের আরো সময় দরকার। 3বার ফাইনাল খেললেও এশিয়া কাপের শিরোপা ঘরে তোলা হয়নি লাল সবুজের দলের। তবে এই দলের পক্ষে সেই ইতিহাস গড়া সম্ভব। দিতে হবে সময়, রাখতে হবে বিশ্বাস, বললেন এই লঙ্কান। Look at what they have. Taskin Ahmed, the fast bowler. অবশ্যই বাংলাদেশ একদিন ট্রফি জিতবে। আপনি তাসকিন, মোস্তাফিজদের দেখেন, সময়ের সাথে আরো প্রতিভাবান ক্রিকেটার উঠে আসছে। আমার মতে চ্যাম্পিয়ন হওয়াটা শুধুই সময়ের ব্যাপার। Bangladesh doesn't have to worry. I think they have enough quality in their side. রোশানের চাওয়া এশিয়া কাপ জিতুক তার দেশ শ্রীলঙ্কা, তবে ভারতকেও শিরোপার অন্যতম দাবিদার মানছেন এই লঙ্কান। They are a good side, so don't worry. You can be happy. Thank you for your time. Thank you so much. রোশান আভেসিংহের কথা বলছিলেন তিনি, এবং তিনি আশা দেখেন, স্বপ্ন দেখেন এই নতুন বাংলাদেশটা নিয়ে। হোপফুলি তার মনে হয় যে এই দলের উপর ভরসা রাখতে হবে, এবং বাংলাদেশের সমর্থকদের তিনি স্যালুট জানিয়েছেন। বাংলাদেশের এই দলের উপর ভরসা রাখতে বলেছেন। কে জানে, এশিয়া কাপের মঞ্চে, এশিয়া কাপের ফাইনালে যে কোনো দিন বাংলাদেশ জয় এনে দিতে পারে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। দুপুরের বাংলাদেশের সবশেষ বিরতিতে যাচ্ছে, ফিরে থাকছে। যুক্তরাষ্ট্রের ভেটোতে আবারও ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে বলা হয়েছিল। দক্ষিণ লেবাননের 5টি শহরে হামলা, বিমান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে বেশ কয়েকটি এলাকা। বৃহস্পতিবার নগরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার অল্প কিছু সময় পরই এ হামলা চালায় আইডিএফ। মূল এলাকাগুলোর পাশাপাশি হামলা চালানো হয় বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার সময় ব্যবহৃত সড়কগুলোতেও। বিবৃতিতে তেল আবিব জানায়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সামরিক ঘাঁটি টার্গেট করে চালানো হয়েছে এই হামলা। বোমার আঘাতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ধ্বংস হয়েছে লেবাননের বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো। বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বৈরুত। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আবারও ভেস্তে দিল যুক্তরাষ্ট্র।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা সুপারিশের ষষ্ঠবারের মতো ভেটো দেয় দেশটি। গাজায় নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল প্রস্তাবে। পাশাপাশি অবরুদ্ধ উপত্যকা থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথাও ছিল। বিনিময়ে জিম্মিদের অবিলম্বে সম্মানজনক মুক্তির শর্তও দেয়া হয়। কদিন ধরে সর্বাত্মক অভিযানের নামে গাজা সিটিতে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। দুই প্রান্ত থেকে হামলা চালিয়ে শহরের কেন্দ্রে ঢুকছে আইডিএফ, যাতে রীতিমতো স্যান্ডউইচে পরিণত হয়েছে ফিলিস্তিনিরা। নারকীয়তা যখন তুঙ্গে, তখন আবারও ইসরায়েলের সামনে ঢাল হয়ে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে তোলা খসড়া প্রস্তাবে ভেটো দেয় দেশটি। এ নিয়ে ষষ্ঠবারের মতো যুদ্ধবিরতির প্রস্তাব ভেস্তে দিল মার্কিন প্রশাসন। ওই প্রস্তাবে উপত্যকায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে। ইসরায়েলি সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি বলা হয়েছে ত্রাণ প্রবেশের কথাও। বিনিময়ে জিম্মিদের সম্মানজনক মুক্তির শর্ত রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়া বাকি 14 দেশ প্রস্তাবের পক্ষে। উপত্যকা দখল এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির যে কোনো পরিকল্পনার বিরোধিতা করা হয়েছে। ইসরায়েলকে ধ্বংসাত্মক অভিযান বন্ধের আহ্বান জানাচ্ছি সবাই। গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ দেখছে বিশ্ব। ইসরায়েলের খ্যাপাটে সামরিক অভিযান যুদ্ধবিরতি থেকে দূরে সরিয়ে দিচ্ছে, অথচ এই চুক্তি জিম্মিদের বাড়ি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি গাজার দুর্দশার অবসান ঘটাতে সক্ষম। যুক্তরাষ্ট্রের দাবি, হামাসের কর্মকাণ্ডের নিন্দা জানাতে ব্যর্থ এই প্রস্তাব। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নিশ্চিতেও নেই সুস্পষ্ট বার্তা। US opposition to this resolution will come as no surprise. এই প্রস্তাব হামাসকে নিন্দা জানাতে কিংবা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে। এটি হামাসের মিথ্যা বর্ণনাকে ভুলভাবে বৈধতা দিয়েছে, যা দুঃখজনক। তাই প্রস্তাবে মার্কিন বিরোধিতা অবাক করার মতো কোনো ঘটনা নয়। Council members ignored when the United States made clear. এদিকে ট্রাম্পের হুমকি ধামকি উপেক্ষা করেই জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা সহ কয়েকটি দেশ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।